রেলপথে ঈদ যাত্রায় স্বস্তি, নেই শিডিউল বিপর্যয়, ছাদে চেপেও ঘরমুখী মানুষ। সবার সাথে মিলে ঈদ করবো, এর জন্য খুব ভালো লাগছে। ঈদে যাচ্ছি বাবা মার সাথে, ঈদ করবো ফ্যামিলি পরিবার নিয়ে, এটা অন্যরকম একটা অনুভূতি। ছুটির প্রথম দিনে সড়ক পথেও ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। সিরাজগঞ্জের ভাড়া 200 টাকার ভাড়া চাচ্ছে 500 টাকা। ছিল 550 টাকা, এখন করছে এই কানা 650 টাকা। লঞ্চে চাপ থাকলেও নেই ভোগান্তি। অনেক আসানের সহিত আমরা আসলে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। অনেকদিন পর বছরে একবার যাই, এটা হলো সব থেকে বড় আনন্দ। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। অন্যান্য শিরোনামগুলো জানিয়ে দেব। ঈদের ছুটিতে মন্ত্রীদের জনমুখী কাজ করতে বললেন সরকার প্রধান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ। সবখানে দলীয় লোক নিয়োগ, সরকারের কড়া সমালোচনায় জামায়াত, জুলাই স্পিরিটকে অবজ্ঞার অভিযোগ। ঈদের আগে শেষ সময়ে আরো জমজমাট বিপণী বিতান, আধুনিকতার আর নতুনত্বের খোঁজে সব বয়সী ক্রেতা। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা, বাসিজ কমান্ডার সোলাইমানিও নিহত দাবি ইসরায়েলের। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ট্রেনে ঈদ যাত্রায় দিনভর রাজধানীর কমলাপুরে স্বস্তি থাকলেও বিমানবন্দর স্টেশনে দেখা গেছে বিশৃঙ্খলা। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই ছাদে উঠতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। তাদের সামাল দিতে বেশ বেগ পেয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবে সময় মেনেই ছেড়েছে সব ট্রেন, এতে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন, ঈদের ছুটির প্রথম দিনের চিত্র এটি। নিয়মের তোয়াক্কা না করে প্রাণের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে ওঠার লড়াই। সিট নাই, তবে এমনি ট্রেন টিকিট বিক্রি করতেছে, এমনি সিট ছাড়াই টিকিট বিক্রি করতেছে। তো এবার অন্যান্য বারের তুলনায় ভোগান্তিটা কমই মনে হচ্ছে। তবে উল্টো চিত্র রাজধানীর কমলাপুর স্টেশনে। ঈদযাত্রার পঞ্চম দিনেও নেই তেমন ঝুঁকি, সবার চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। বাবা মার সাথে ঈদ করবো ফ্যামিলি পরিবার নিয়ে, এটা অন্যরকম একটা অনুভূতি। সবার সাথে মিলে ঈদ করবো, এর জন্য খুব ভালো লাগছে। গ্রামের মজাটাই আলাদা, সেই জন্য আর কি কষ্ট করে যাওয়া হচ্ছে। ভিড় থাকলেও কমলাপুরে সব ট্রেনই ছেড়েছে ঘড়ির কাঁটা মেপে। ব্যবস্থাপনায় স্বস্তি ঘরমুখী মানুষের। ভালো, কিন্তু টিকিটের ক্ষেত্রে তো ওই যে 1 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়, এটাই 4-5 জনের চেষ্টা করে, যেমন 2টা টিকিট পেলাম। পুরো রমজান মাস অপেক্ষা করি ঈদের, সবার সাথে ঈদ করে বাড়িতে যাব, নির্বিঘ্নে যাচ্ছি। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরলেন স্টেশন ম্যানেজার। ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত আমরা যাত্রী সাধারণকে তাদের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে সঠিক সময়ে ট্রেন পরিচালনা করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদযাত্রায় বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে, চলছে বিশেষ ট্রেন। এই ব্যবস্থা থাকবে 28 মার্চ পর্যন্ত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ট্রেনে ঈদযাত্রার আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, ট্রেনে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন এখন? পদ্মা, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে সামনে ঈদ আর নারীর টানে বাড়ি ফিরছেন কিন্তু ঢাকাবাসী যারা রয়েছেন তারা, এবং যেমনটি জানেন যে গত কয়েকদিনের মধ্যে আজকে থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হয়েছে, সেহেতু কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়টাও অনেক বেশি। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষ কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কিন্তু গমন করছেন। এখান থেকে ঈদে এই বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু 44টি বিশেষ ট্রেন পরিচালিত হচ্ছে এবং এই ট্রেনগুলোর মধ্যে 31,000 টিকিট বিক্রি এবং 62,000 যাত্রী কিন্তু প্রতিদিন পরিবহন করা সম্ভব হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং যেমনটি জানেন যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ট্রেনের শিডিউলের কোনো রকমের কোনো বিপর্যয় দেখা যায়নি, যার কারণে মানুষের যেই ভোগান্তিগুলো ছিল সেই ভোগান্তিগুলো কিন্তু এখন আর আগের মতো নেই।
মানুষ বেশ স্বাচ্ছন্দ্যেই এখান থেকে নিজ নিজ বাড়িতে যেতে পারছেন। আগে যেই দীর্ঘ ভোগান্তিগুলো ছিল, যেই ট্রেনের শিডিউল বিপর্যয়গুলো ছিল, সেগুলো একেবারেই নেই। দালালের দৌরত্ব কমাতেও কিন্তু রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু 2 দফায় তল্লাশি বসানো হয়েছে এবং চেকিং চলছে। তো এই ছিল এখন পর্যন্ত কমলাপুর থেকে আমার এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী আরিফ রয়েছেন আরেক জায়গায়, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব। সেখানে ঈদ যাত্রীদের আসলে ভিড়টি কেমন? জিকো, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে রয়েছি, আর এখানে হচ্ছে সকাল থেকে আমি আছি। আর সকালে যেমনটা দেখেছি যে উত্তরবঙ্গের যে রেলগুলো রয়েছে সেগুলো আসা মাত্রই কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে একটি উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের হস্তক্ষেপে কিন্তু খুব স্বাভাবিকভাবে হচ্ছে নির্বিঘ্নে যারা গড়মুখী মানুষ রয়েছেন তারা কিন্তু যাতায়াত করছেন। একই সাথে সকাল থেকে হচ্ছে কমলাপুর থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো রয়েছে, যাত্রীরা বলছেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় না থাকায় এবার স্বস্তিতে হচ্ছে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। একই সাথে হচ্ছে আমরা সড়ক পথেও দেখেছি যে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই হচ্ছে যাত্রীরা বাড়ি ফিরছেন। একই সাথে হচ্ছে আরেকটি বিষয় দেখেছি, যেহেতু এবার জ্বালানি একটি সংকট রয়েছে, সেটি আন্তর্জাতিক একটি সংকট, কিন্তু সেটি বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়েছে। তবে সড়কমন্ত্রী জানিয়েছেন যে এই ঈদকে উপলক্ষ করে যে রেশনিং যে পদ্ধতি চালু করা হয়েছিল সেটি কিন্তু শিথিল করা হয়েছে, যার কারণে হচ্ছে যে যানবাহনগুলো রয়েছে, যারা ডিজেল বা অকটেন বা পেট্রোল চালিত যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে হচ্ছে ফুয়েল নিচ্ছেন এবং হচ্ছে খুব নির্বিঘ্নেই কিন্তু যাতায়াত করছেন। একই সাথে হচ্ছে এবার ঈদকে সামনে রেখে রেল স্টেশন এবং হচ্ছে রেল ব্যবস্থা হচ্ছে প্রায় 48টি অতিরিক্ত ট্রেন যুক্ত করা হয়েছে, যেগুলো 28 মার্চ পর্যন্ত কিন্তু চলবে। সব কিছু মিলিয়ে কিন্তু এবারের ঈদ যে স্বস্তিদায়ক সেটি কিন্তু যে জনসাধারণ বা যে ঘরমুখ যে মানুষরা রয়েছেন তারা কিন্তু এমনটি বলছেন। এই ছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। পদ্মা, আরিফ এবং জিকো, আপনাদেরকে ধন্যবাদ। ট্রেনের মতো সড়ক পথেও বাড়তি চাপ, তবে তেমন ভোগান্তি নেই এখনো। মহাসড়কের তীব্র যানজট না থাকায় বাস ছাড়ছে সময় মতোই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগে ভাগে যাত্রীর ভিড় আরও বাড়বে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভোর থেকেই বাড়তি ব্যস্ততা। ঈদের ছুটিতে যারা সড়ক পথে যেতে চান উত্তর বা দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে, তাদের অনেকেরই যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। টিকিটের দাম আগে ছিল 700 টাকা, এখন 955। সব থেকে খুশি ওই বেশি, ঈদের দাদা দাদির কাছে যাচ্ছে। কিন্তু আসলে আমার জানা নেই যে আদৌ মালিক সমিতি যদি ওরকম নিধন করেই থাকতো তাহলে একটা চার্ট বা কোনো কিছু থাকতো। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন মহাসড়কগুলোতে যানবাহনের হালকা চাপ থাকলেও তীব্র যানজট নেই এখনো, তাই দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে সময় মতোই। যাত্রী আছে টুকটাক মোটামুটি যাচ্ছে আর কি, মানে বেশি একটা চাপ নাই। মানে যে জ্যাম সেটাই হয়তো কালকে একটু জ্যামটার পরিমাণটা বাড়বে। মঙ্গলবার সকালে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক। বলেন কোনো পরিবহন বাড়তি ভাড়া নিলেই নেওয়া হবে ব্যবস্থা। বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সারা বাংলাদেশ সব জায়গাতে। ঈদে ঘরমুখী সবার প্রত্যাশা একটি নিরাপদ যাত্রার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাসে ঈদ যাত্রা নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, ঈদের ছুটির প্রথম দিন আজ, ইফতারের পর ঠিক এই সময়টাতে রাজধানী থেকে সড়ক পথে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন আপনি? পদ্মা, ঘরমুখী মানুষের যে চাপের কথা বললেন, আসলে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে সাধারণত ঈদের সময় যে ধরনের যাত্রীর চাপ থাকে আজকে সকাল থেকে সে ধরনের চাপ তারা লক্ষ্য করেনি এবং তারা আশা করছেন হয়তো কাল থেকে যাত্রীর চাপ আরও বাড়বে। তবে আজ সকাল থেকেই আমি যেটি লক্ষ্য করেছি যে গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গমুখী যেই গাড়িগুলো রয়েছে সেখানে যাত্রীদের বেশ ভালোই ভিড় ছিল এবং যাত্রীদের সঙ্গে কথা বলে যে বিষয়টি বুঝতে পেরেছি আসলে টিকিটের জন্য তেমন একটি হাহাকার নেই এবং ঈদের সময় আপনি যেমনটি জানেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, সেরকম কোনো অভিযোগও কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করিনি। তো সব মিলিয়ে এখানে গাবতলী যে বাস টার্মিনাল সেখানে বলা যায় যে সময় মতোই বাসগুলো ছেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি না হয় এজন্য কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা মোতায়েন দেখছি গাবতলী বাস টার্মিনালে এবং সড়ক অধিদপ্তরের যে ভিজিলেন্স টিম তারাও কিন্তু কিছুক্ষণ পরপর এই বাস টার্মিনাল পরিদর্শন করে যাচ্ছেন, তারা তদারক করছেন।
সব মিলিয়ে মানুষ বাড়ি ফিরছেন উৎসবের সঙ্গে, এই উৎসবের আমেজ দিয়েই মানুষ ঘরের পথে রওনা হচ্ছেন এখান থেকে। তো এই ছিল পদ্মা আমার কাছে এখানকার খবরাখবর। জয়, আপনাকে ধন্যবাদ। এদিকে ঈদযাত্রায় লঞ্চ ঘাটে সকালে তেমন ভিড় না থাকলেও বিকেলের পর আনাগোনা বেড়েছে। চাপ থাকলেও আরামেই বাড়ির পথ ধরছেন দক্ষিণাঞ্চলের মানুষ, নেই বাড়তি ভাড়ার অভিযোগও। সদরঘাট মানে একসময় ছিল বাড়তি ভিড়, বেজায় হুড়োহুড়ি। তবে এখন চিত্রটা ভিন্ন। ঠাসাঠাসি নেই লঞ্চের ডেক ধরার প্রাণান্ত চেষ্টা। পদ্মা সেতু চালুর পর লঞ্চে যাত্রীর চাপ কম। যারা নৌপথ পছন্দ করেন তারা ঈদযাত্রায় আছেন বেশ আয়েশেই। ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, আলাদা একটা অনুভূতি, আলাদা আনন্দ। এবারকার বিষয়টা একটু ব্যতিক্রম দেখলাম। ঘাটে এসে দেখলাম যে আমাদেরকে সবাই রিসিভ করতেছে, মানে একজন সাধারণ সিভিলিয়ানকে সরকারি কর্মকর্তারা বা অফিসিয়ালরা কিভাবে রিসিভ করে, এটা এবার দেখার মতো। মঙ্গলবার সকালে সদরঘাটে আসে র্যাবের একটি বিশেষ দল। পুরো টার্মিনাল ঘুরে দেখেন তারা। এদিকে নদীতে তৎপর কোস্টগার্ডও। ঢাকা শহরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, ধরেন সদরঘাট, সায়দাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরা, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের 32টা টিম কাজ করবে। তার পাশাপাশি 6টি সিভিল টিমও আমাদের কাজ করবে, তাদের গোয়েন্দা সংগ্রহ, তথ্য সংগ্রহ করার জন্য। ঈদের মৌসুমে আমাদের কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা এরকম তারা যেন নিরাপদে নৌপথে চলাচল করতে পারে। বিকালে বাড়তে শুরু করে আনাগোনা, তবে বিশৃঙ্খলা বা ভোগান্তি নেই কোনোটাই। অন্যান্য বছরের তুলনায় এবছর দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক আসানের সহিত আমরা আসলে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে তো মনে করেন যে সবাই ফ্যামিলি, সবাই আত্মীয় স্বজন সবাই একসাথে আর কি, সবাই ঈদ কাটাবো, এটাই আর কি ভালোই লাগছে আর কি। চাকরি করি ঢাকা বসে, কারণ ফ্যামিলির সাথে তো থাকতে পারি না, অনেকদিন পর বছরে একবার যাই, এটাই হলো সব থেকে বড় আনন্দ। শেষ বিকালে আসেন নৌ প্রতিমন্ত্রী, ঘুরে দেখেন ঘাটের পরিবেশ। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত, ঈদ পর্যন্ত প্রতিদিন আমরা আসবো এবং ঈদের পরবর্তীতে যখন ফিরতি মানুষ প্যাসেঞ্জারগুলো আসবে তখন আমরা প্রতিদিন থাকার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি। এবারের ঈদ যাত্রাটা যে কোনো বারের থেকে নৌপথে সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দঘন একটি ঈদ যাত্রা হবে। সদরঘাটে শৃঙ্খলা ধরে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক নজর থাকবে জানিয়েছেন BIWTA। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, লঞ্চে ঈদযাত্রা কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে লঞ্চঘাট টার্মিনালের যে চিত্র সেটি কিন্তু মোটামুটি মানুষের একটি পদচারণা রয়েছে এবং ভালোই পদচারণা রয়েছে, এবং সকাল থেকে আমরা যেমনটি জানিয়েছিলাম যে মানুষের সেরকম ভিড় আমরা পাইনি। যে চিরচেনা যেই অবস্থা থাকে সদরঘাটের এই টার্মিনালে সেটি কিন্তু ছিল না। তবে সন্ধ্যার কিছু আগ থেকে কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে এখন এই মুহূর্ত পর্যন্ত মানুষের ভালো একটি সাড়া রয়েছে এবং মানুষ তাদের গন্তব্যের জন্য সবাই লঞ্চঘাটে এসেছেন এবং অনেকে পরিবার নিয়ে এসেছেন যারা ঈদের ছুটিতে তাদের পরিবার নিয়ে দেশের বাড়িতে কাটাবেন এবং পরিবার যারা রয়েছেন তাদের সঙ্গে একটি সুন্দর সময় কাটবে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আসলে লম্বা ছুটি পেয়েছেন মানুষ। সেই ছুটির কারণেই কিন্তু মানুষ এই বাড়িতে ফিরে যাচ্ছেন এবং ঈদুল আজহার যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেই জিনিসটি পূরণ করবেন এবং সেই সাথে সাথে যারা দাদা নানি রয়েছেন, বাবা মা রয়েছেন যাদের দেশের বাড়িতে, তারা কিন্তু এই দেশের বাড়িতে ফিরে যাচ্ছেন এবং তাদের ভিতরে একটি অন্যরকম চাঞ্চল্য আমরা লক্ষ্য করেছি যে যারা এই শহরে থাকেন তারা কিন্তু এভাবেই পরিবার ছেড়েই থাকতে হয় দূরে, এবং সেই ক্ষেত্রে এখন যেহেতু একটি উৎসবের সময়, সেই উৎসবের সময় কিন্তু মানুষ ফিরে যাওয়ার জন্য, পরিবারের কাছে যাওয়ার জন্যই ভিড় করছেন এই জায়গাগুলোতে। আমরা দেখেছি সারা দেশেই কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে কিন্তু সারা দেশেই মানুষ এভাবে যাচ্ছেন, বিভিন্ন যানবাহনে চলে যাচ্ছেন। তবে এই যে সদরঘাটের যেই পরিস্থিতি সেটি কিন্তু এর আগে যে অবস্থা ছিল আমরা দেখেছি যে যেহেতু পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই আমরা জানি যে এই লঞ্চ ঘাটে কিন্তু মানুষের আনাগোনা অনেকটা কমেছে এবং মানুষ এখন চাচ্ছে যে আসলে স্বল্প
অল্প সময়ে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। সেক্ষেত্রে যেহেতু লঞ্চে বিষয়টিতে মানুষের লম্বা সময়ের একটি প্রয়োজন হয়, এই কারণেই কিন্তু অনেক যাত্রী কমেছেন যারা আসলে বাসে যাতায়াত করতে চান এবং অল্প সময় বাড়িতে যেতে চান। তবে যারা বিলাসী রয়েছেন, যারা লঞ্চেই আসলে নিজেদেরকে কমফোর্ট মনে করেন, তারা কিন্তু এখনও সেই লঞ্চকেই বেছে নিচ্ছেন বাড়িতে যাওয়ার জন্য। এবং সেটা কিন্তু আজকের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, যেটি কিন্তু এর আগের যে 2-4 দিন আগের থেকে কিন্তু আজকে মোটামুটি ভালোই ভিড় রয়েছে বলা যায়। আসলে জাহিদ, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সমস্যা কমানো ও জনমুখী কাজের নির্দেশনাও দিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। এছাড়া ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনাল গঠনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ঈদের ছুটি থাকলেও মঙ্গলবার বেলা 11টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রথমেই বৈঠক করেন বুয়েটের শিক্ষক এবং ঢাকার 2 প্রশাসকের সাথে। এরপর কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সাথে। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন টাঙ্গাইল সদরে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষকদের মধ্যে ফার্মার্স কার্ডের উদ্বোধন করবেন সরকার প্রধান। দুপুর 2টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে ঈদের ছুটিতে মন্ত্রীদের জনমুখী নানা কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সবকিছুই তো আমরা দেখভাল করব, এটা তো আমাদের দায়িত্ব থেকেই আমাদেরকে করতে হচ্ছে এবং করব। সর্বদা আমরা এই ঈদ উপলক্ষে জনস্বার্থে, জনগণের প্রয়োজনে সবসময় কথা বলেছি, পাশে থেকেছি। এখন তো আরো দায়িত্ব নিয়েই পাশে থাকবো ইনশাল্লাহ। জনগণের কাতারে থেকে ঈদটা যেন সুন্দরভাবে করতে পারি, সবার আন্তরিকতা এবং সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। ঈদ রিলেটেড জনভোগান্তি কমানোর জন্য কি করা যেতে পারে সেগুলো রিলেটেড মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগের ক্যাবিনেট মিটিং শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে আস্থা দিতে পেরেছেন সব মন্ত্রণালয় যে অবস্থা নর্মাল এবং সুন্দর থাকবে। সকল ধরনের অবস্থান মানে সামাজিক, আইন শৃঙ্খলা এবং যে কোনো বাজারের নিডস বা সবকিছু রিলেটেড। এদিকে মন্ত্রিসভা বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে আলাদা কোর্ট আছে দ্রুত বিচারের জন্য এই ক্ষেত্রে, তো সেইগুলোকে স্ট্রেংথেন করা এবং অন্যান্য এর জন্য একটা আনুষ্ঠানিক কাঠামোটা আর কি স্ট্রেংথেন করা। দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী, জানান মন্ত্রিপরিষদ সচিব। আজ শবে কদরের ছুটি, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি দিয়েছিল সরকার। অর্থাৎ আজকে 17 মার্চ থেকে টানা 7 দিনের ঈদের ছুটিতে দেশ। তবে আজকেও সকাল 11টা থেকে মন্ত্রিপরিষদের এই ভবনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেছেন কৃষক কার্ড নিয়ে। মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হলো আজকে ছুটির দিনে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সবখানে দলীয় লোক নিয়োগ করে গণতন্ত্র ও জুলাই স্পিরিটকে অবজ্ঞা করছে সরকার, অভিযোগ জামায়াতের। মঙ্গলবার দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেছে দলটি। এদিকে মিরপুরে এক আয়োজনে দলের আমির বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল। ঈদ উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে মিরপুরে চীনের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করে জামায়াতে ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়ান। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উঁচুতে নিয়ে যেতে চায় চীন। আমি আবার ধন্যবাদ জানাতে চাই জামায়াত ইসলামী এবং এর আমির ডক্টর শফিকুর রহমান চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমর্থন দেওয়ার জন্য, এবং চীনা জনগণ সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকতে চায়। আমাদের এই বন্ধুত্ব দুই দেশের মানুষের হৃদয়ে মিশে আছে। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, চীনের সঙ্গে বন্ধুত্ব হাইজ্যাক হয়ে গিয়েছিল ফ্যাসিস্ট আমলে। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। 1976 সালে
চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার, উন্নয়ন অংশীদার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেন। এদিকে জরুরি সংবাদ সম্মেলন করে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের দলীয় লোক নিয়োগের অভিযোগ করেছে জামায়াত। দলটির অভিযোগ, গণতন্ত্র ও জুলাই স্পিরিটকে অবজ্ঞা করছে সরকার। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম সেটারই একটা হচ্ছে যে জনগণের মতামতকে তোয়াক্কা না করে দলীয় চিন্তা চেতনা, দলীয় লোক বসানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। সরকার ৬টি সিটি কর্পোরেশন, পরে 5টি সিটি কর্পোরেশনের এই নিয়োগ দিয়ে আমরা মনে করি যে জনগণের মতামত এবং জুলাইয়ের যে স্পিরিট এটাকে সরকার অবজ্ঞা প্রদর্শন করেছে। গণতন্ত্র রক্ষায় মাঠে ও সংসদে সচল থাকবে জামায়াত, বললেন দলটির নেতারা। সরকার মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আরও জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এখন? আসলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এখন অবস্থাটা হচ্ছে তিল ধারণের ঠাঁই নাই, লোকে লোকারণ্য। অগণিত মানুষ আসলে বসুন্ধরা সিটিতে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে ইফতারের পরে আমরা দেখতে পাচ্ছি যে ভিড়টা আরও বেশি বাড়তে শুরু করেছে এবং এখানকার যত বিপণী বিতান রয়েছে প্রায় সকল জায়গাতেই সাধারণ মানুষ যাচ্ছেন, তারা তাদের পছন্দের পোশাকটি কিনে ফেলার চেষ্টা করছেন। অনেকেই বলছেন যে সময় আর বেশি নেই, তাই তারা এই সময়টাকেই বেছে নিয়েছেন, যে কোনোভাবেই হোক ঈদের আগে পোশাকটি আসলে কিনে ফেলতে হবে। কেউ কেউ বলছেন যে এর আগেও তারা পোশাক কিনেছিলেন, একাধিক পোশাক তারা কিনছেন। অনেকে আবার গিফটের যে পোশাকগুলো রয়েছে সেগুলো আসলে তারা কিনছেন। এখানে যে শাড়ির দোকানগুলো রয়েছে, যে বাংলাদেশি যে শাড়ি, জামদানি, সেই সঙ্গে তাঁতের শাড়ি, সেই দোকানগুলোতে যেমন ভিড় রয়েছে ঠিক তেমনিভাবে দেশের বাইরে থেকে আসা যে পোশাকগুলো রয়েছে সেগুলোর প্রতিও মানুষের আসলে আকর্ষণ রয়েছে। এছাড়াও বুটিক্সের যে দোকানগুলো রয়েছে সেখানে যেমন মানুষ আসছেন, সেই সঙ্গে পাঞ্জাবি বা অন্যান্য যে সকল পোশাক রয়েছে, সারারা, ঘারারা এবং ফার্সি, যে 3টি পোশাক আসলে এবার খুব বেশি চলছে, সেগুলোও আসলে মানুষ খুব আগ্রহ সহকারে কিনছে। অর্থাৎ এক এক ধরনের ক্রেতা এক এক ধরনের পোশাক কিনছে এবং সব কিছু মিলিয়ে বসুন্ধরা সিটির যে দোকানগুলো রয়েছে, যে ঘরানারই হোক না কেন, তারা কিন্তু বেশ জমজমাট ভাবে বেচাকেনা করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বিক্রেতারা বলছেন তারা বেশ খুশি এই সময়টাতে আসলে বেচাকেনা করতে পেরে। তারা বলছেন বেশ ভালো হয়েছে এবারের কেনাবেচা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। এবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। হামলায় আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানিও নিহত হয়েছেন বলছে তেল আবিব। অবশ্য দুজনের মৃত্যুর কথা এখনো নিশ্চিত করেনি তেহরান। এদিকে ইসরায়েলের দিকে নতুন করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের সংযত ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলী লারিজানি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কোনো ছাড় নয়। তারা এমন অবস্থানে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নীতির প্রতিফলন দেখছিল ওয়াশিংটন ও তেল আবিব। অবশেষে খামেনির পর লারিজানিকেও হত্যার দাবি করেছে তেল আবিব। ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সুলাইমানিও হামলায় নিহত বলে দাবি তাদের। তবে এতে ইরান দমে যাবে না এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা। লারিজানিকে হত্যা করা হয়েছে, তার মানে এই নয় যে পুরো শাসন ব্যবস্থার পতন ঘটেছে। ইরানের শাসন ব্যবস্থা কয়েকটি সংস্থার উপর নির্ভরশীল, যেগুলো খামেনি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যাকাণ্ড সত্ত্বেও আগেও সক্রিয় ছিল এবং এখনো সক্রিয় আছে।
ইসরায়েল বলছে ইরানের নেতাদের হত্যার মিশন চলতেই থাকবে, যাকে যখন সম্ভব হত্যা করা হবে। এদিকে ইসরায়েলের দিকে নতুন দফায় একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।